ঘোড়াদহ গ্রামে উপস্থিত হয়েছি কিছুদিন আগে। মমতা শর্মা প্রয়াত হয়েছেন, তার স্মৃতিতে শ্রদ্ধানুষ্ঠান, স্মরণানুষ্ঠান এবং তার প্রতি শ্রদ্ধাঞ্জলি পাশাপাশি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদের কারো কারো কাছ থেকে এই স্মৃতিচারণা এবং প্রাসঙ্গিক কিছু কথা আমরা এখানে শুনব এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশিষ্ট জনেরা যা বলেছেন, আমাদের সমাজের ভালো মন্দ নানা কিছু যে রীতি বিজ্ঞান সবকিছু নিয়েই সমাজ এগোয়, সেই এগোনোর পথে যেসব বাঁক আসে সেটা আমরা অতীতে আমাদের দেশের মহাপুরুষ বলি, বিজ্ঞানী বলি, সমাজ সংস্কারক আন্দোলনের যারা নেতৃত্ব দিয়ে গিয়েছেন আমাদের দেশে, বাংলায়, সর্বত্র পৃথিবী জুড়েই, সেই সংক্রান্ত কিছু বিষয়ও আমাদের এখানে উচ্চারিত হবে। আমরা চেষ্টা করব এখানে যারা আছেন তাদের যদি কোনো প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকে সেটা তারা প্রশ্ন করবেন। আমাদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী আমরা কিছু অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রসেনজিৎ আমাদের বন্ধু তারা, এবং এই পরিবারের সবাই আমাদের বন্ধু। এই পরিবারের বড়জন প্রয়াত মমতা শর্মা, তিনি প্রয়াত হয়েছেন। তার স্মৃতিতে প্রথমে পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে আমরা শুরু করতে চাই। প্রথমেই তার পরিবারের পক্ষ থেকে তার সারা জীবনের সঙ্গী যিনি ছিলেন তাকে অনুরোধ করব পুষ্পার্ঘ অর্পণ করার জন্য। পরিবারের যারা উপস্থিত আছেন আমি সকলেরই, প্রদীপ শর্মা, প্রীতি শর্মা, সৃজা শর্মা, সঙ্গীতা শর্মা, আগমনী শর্মা, রিঙ্কু শর্মা, শম্পা শর্মা, বুলু শর্মা, অনামিকা সাহা, আমরা যারা এসছি তাদের পক্ষ থেকেও পুষ্পার্ঘ অর্পণ করা হবে। বন্ধু ইন্দ্রজিৎ, প্রসেনজিৎকে আমরা অনুরোধ করব সংক্ষেপে কয়েকটি কথা মায়ের স্মৃতিচারণা করার জন্য। সবাইকে আমার অন্তরস্থল থেকে প্রণাম জানিয়ে আমার মায়ের স্মৃতি স্মরণের শ্রদ্ধা নিবেদনের আজকে আয়োজন করা হয়েছে। তো আমার মায়ের এই 78 বছর জীবনে যে মা আমাদের সঙ্গে সময় কাটিয়েছে তার দু একটি স্মৃতির কথা আমি বলবো। মা এমনই একটা শব্দ, একটা অক্ষর, কিন্তু তার ভিতরে থাকে প্রচণ্ড বেদনা, প্রচণ্ড কষ্ট, আনন্দ, শোক, দুঃখ সব নিয়ে মা। আজ আমার মা ছিলেন, মা চলে গেছেন। যেদিন আমার বাড়ি থেকে মা চলে যান, মাকে আমি আমার স্ত্রী কাপড় পরিয়ে মাকে সব চলে গিয়েছিলেন। মা যাওয়ার সময় বলে গেলেন যে বাবা,
চলে আসবো, কিন্তু মা আর এলেন না। মা, আমি দূর দূরান্ত কাজের মাধ্যম দিয়ে আমি যেতাম, মা আমাকে যেখানেই থাকতো, আমি যখনই মোটর সাইকেলে উঠতাম, মা তা মুখের থুতকুড়ি আশীর্বাদ স্বরূপ আমার মাথায় দিতেন। আমি সেই আশীর্বাদকে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম। মনে হতো যে আমার কাছে আর কোনো বিপদই আমার সামনে আসবে না। আজ সেই মা আমার কাছে আর নেই, তার হয়তো আশীর্বাদ স্বরূপ যে থুতকুড়ি আমার মাথায় পড়তো সেটা আর এই জীবনে কোনোদিনই পাবো না। আমি জানি না মৃত্যুর পরে কিছু আছে বা কিছু নেই, সেটা আমার জানা নেই। যদি থাকে, মা যেখানেই থাকুক না কেন, মা যেন ভালো থাকে। মা আমার, আমি যখন খেতে বসতাম, মা সব থেকে মার প্রিয় খাবার ছিল ইলিশ মাছ। তো আমি যতটুকু আমার সামর্থ্য হতো মাছ ধরে নিয়ে আসতাম। খেতে বসে মাকে যতই দেখে না কেন, আমি মার মুখে না দিয়ে আমি কোনোদিনই খাইনি। মাও আমার মুখে দিত। তো আজকে যারা বলছে, অনেকেই শুনেছি মৃত্যুর পরে নাকি আত্মাকে নিয়ে তাড়ানো হয় বাড়ি থেকে। তো আমি জানি না আত্মাকে তাড়াতে যে খরচ খরচা করা হয়। আজকে মা চলে যাওয়া 18 দিন হলো। তো আমি এই 18 দিনে মার আত্মাকে তাড়াতে চাইনি। আমি চেয়েছিলাম উনি মা আমার, তার আত্মা হোক আর যাই হোক, উনি আমার কাছে একবার আসুন। এসে একবার শুধু আমি মাকে বলবো, মা তুমি কেন গেলে, সেই জায়গাটা কেন আমার সঙ্গে করে গেলে না। সবাই বলে আত্মাকে তাড়ানোর জন্য খরচ করে। আমি চেয়েছিলাম কেউ যদি আমার মায়ের আত্মাকে আমার বাড়িতে নিয়ে এসে দেয়, শুধু একটি বারের জন্য কথা বলার, আমার জীবনের সবকিছু বেঁচে কিনে আমি সন্ন্যাস হয়ে যাব। কিন্তু তা হয়নি। অনেকে অনেক কথা আমাকে বলেছে, কিন্তু এই যে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান সম্বন্ধে কেউ একবার মনের গভীর থেকে ভেবেও দেখেনি যে এটা কি অনুষ্ঠান। আমি মনে করি যারা শিক্ষিত ব্যক্তি আছে তাদেরকে অবশ্যই, মানুষের মনের ভিতরে দুটো সাইড থাকে, একটা হচ্ছে খারাপ, একটা হচ্ছে ভালো। যদি সব সময় খারাপটা না ভেবে ভালোটা ভাবা যায়, আমার মনে হয় মানুষের মধ্যে ভালো ভাবনাটা এসে যাবে। আর এই যে শ্রদ্ধা, এই শ্রদ্ধা অনুষ্ঠানটা দেখি ভাষাতেই বোঝা যায় যে আমি শ্রদ্ধা করি, মানে মাকে কতটা ভক্তি করি। তো আজকে আমার মা নেই, মা যেখানেই থাকুক, মা যেন ভালো থাকুক, এই আমি আশা করব। কারণ আমার পৃথিবীতে যদি সব থেকে বড় ভগবান কিছু হয়, তিনি হচ্ছেন আমার মা আর বাবা। কারণ আমার এই যে আজকে আমি দাঁড়িয়ে মাইক্রোফোনের মাধ্যমে যে কথাগুলো বলছি, মায়েরই দেওয়া এই শরীর, মায়েরই দেওয়া এই রক্ত। তাই যতদিন আমার এই শরীর থাকবে, শরীরে প্রাণ থাকবে, ততদিন আমার হৃদয় স্পন্দনের মাধ্যমে মধ্যে আমার মা চির অমর হয়ে রয়ে যাবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আমি আশা করব এই পরিবারে তার নাতি নাতনিদের পক্ষ থেকে কেউ একটু স্মৃতিচারণা করবে। যে কোনো একজনকে আসার জন্য অনুরোধ করছি। প্রথমেই এখানে উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিগণকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি আমার ঠাকুমা এবং এই অভিনব উদ্যোগ সম্পর্কে কিছু বলতে চাই। তো প্রথমে বলি, আমি শিবম, আমার ঠাকুমার একমাত্র নাতি। তো ঠাকুমার কথা যতই বলা যাক অনেক কম বলা হবে। ঠাকুমার, আমার জ্ঞান হওয়ার পর থেকে ঠাকুমাকে আমি যতদূর দেখেছি, ঠাকুমা ছিলেন এক প্রাণবন্ত মানুষ। ঠাকুমা ছিলেন এক সরল মনের মানুষ। ঠাকুমার লোকজন আনন্দ আড়ম্বর খুব পছন্দ করতেন, লোকজনের মাঝে বসে গল্প করতে খুব ভালোবাসতেন। ঠাকুমা আমাদের পরিবারের কাছে ছিলেন একটা বটবৃক্ষের মতো, যে তার ছায়ার মাধ্যমে আমাদের এই পরিবারকে এক সূত্রে বন্ধন করে রেখেছিলেন। ঠাকুমা এইভাবে চলে যাবেন সেটা আমাদের ভাবতে গেলেও অবাক লাগে এবং প্রচণ্ড কষ্ট লাগে। তো যাই হোক, ঠাকুমা যেখানেই থাকুক ভালো থাকুক এই কামনাই করি। তো এবার বলি এই অভিনব উদ্যোগ সম্পর্কে। তো এই আমাদের পরিবারের লোকজন প্রথম থেকেই একটু আধুনিক মনস্ক ছিল। তো কাকু আমরা বিভিন্ন বিষয় নিয়ে আধুনিকভাবে বিভিন্ন তর্ক আলোচনা করতাম, বিশ্লেষণ করতাম। তো কাকু বলতো, যাদের আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের অন্য কোনো অনুষ্ঠান আমি করতে পারবো না, তাদের শ্রদ্ধা অনুষ্ঠানই আমি করব। তো কাকুর মতের সাথে আমি সম্পূর্ণ রূপে সমর্থন করি এবং তাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে থাকি। তো স্বাভাবিকভাবেই সমাজের একটা
সমাজের চিরাচরিত স্রোতের সাথে গা না ভাসানোর কারণে একটা সামাজিক বাধা আমাদের পরিবারের সম্মুখীন হয়। কিন্তু যে এইসব বাধা এবং চাপকে কাটিয়ে নিজের লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে যেতে পারে এবং জিততে পারে, তার নামই প্রসেনজিৎ। তো শেষমেশ একটি কথা বলতে চাই যে সত্যের পক্ষে এবং সত্যের জন্য একা সংগ্রাম করে এবং যেতে সে একদিন ইতিহাস গড়ে তোলে। নমস্কার সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং এই অভিনব উদ্যোগে সামিল হওয়ার জন্য। নমস্কার। এমনটা ভাবার কোনো কারণ নেই যে এখন আমরা আধুনিক হয়েছি। আমরা যদি কয়েকশো বছর আগে পিছিয়ে যাই, আমাদের দেশের যে চিরাচরিত নিয়ম ছিল, আমাদের সমাজের যে চিরাচরিত নিয়ম ছিল, সেটা হিন্দু সমাজে হতে পারে, মুসলিম সমাজে হতে পারে, এমনকি খ্রিস্টান সমাজে। সেই সময়ই কিন্তু সেই সমাজ থেকেই কিছু মানুষ তারা সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই দিয়েছিলেন। এমনি এমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম প্রচারিত হয়নি, এমনি এমনি বেগম রোকেয়া উঠে আসেননি, এমনি এমনি উঠে আসেননি রামমোহন রায়। সে তারই কিছুটা রেশ আমাদের মধ্যে যদি আমরা না ছড়াতে পারি, তাহলে আমরা আধুনিক হবই বা কি হবে। স্বাভাবিক এই কাজের প্রশংসা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মূলত ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফে, আমরা সেই আঙ্গিক থেকে আমরা কিছু আলাপ আলোচনাও করব এবং এখানে উপস্থিত যারা হয়েছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আমি প্রথমেই এখানে ডেকে নেব আমাদের একজন শুভাকাঙ্ক্ষী, আমাদের সাথী, পশ্চিম মেদিনীপুর থেকে এসছেন সুরজিৎ সি। সুরজিৎ এবং ইন্দ্রজিৎ ওরা একটু পরে বলবেন। আমরা এই সুযোগে কয়েকটি কথার একটু জানবো। আমার সঙ্গে বন্ধু লাল এখানে আছেন। ও মূলত যে কাজটি করেন আমাদের জেলাতে, মরণোত্তর দেহদান এবং চক্ষুদান, এই একটা বিষয়। প্রথমে আমি কয়েকটি কথা বলবো এবং শেষে লাল কয়েকটি কথা বলে এই বিষয়টা একটু বুঝিয়ে দেবে যে আমরা কেন আজকে এই শ্রদ্ধা অনুষ্ঠানে চক্ষুদান এবং দেহদান নিয়ে বলছি। আপনারা হয়তো জানেন, আজ থেকে 30, 35, 40 বছর আগে কিন্তু গ্রামগঞ্জে রক্তদান শিবির হতো। কোনো একজন মানুষের যদি রক্তের প্রয়োজন হতো, তাহলে খুব নিকট আত্মীয় কাউকে নিয়ে গিয়ে সেখানে রক্তটা দিতে হতো। কারণ গ্রামের সাধারণ মানুষ তখনও রক্তদানে আগ্রহী ছিল না। এবং পুরো 80 দশক জুড়ে অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু রক্তদানকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে আজকে পাড়ার একটা পুজোর প্যান্ডেলেও রক্তদান শিবির হয়। কিন্তু আজ থেকে 40-45 বছর এলাকায় প্রচুর মানুষ আছে যারা চোখে দেখতে পায়। এখন এই যে চোখে দেখতে পায় না, তার চোখের চিকিৎসা করার জন্য তার চোখে যদি কর্নিয়া স্থাপন করতে হয়, সেই কর্নিয়া কোনো কারখানায় তৈরি হয় না, লেন্স হয়। কিন্তু একটা অন্ধ মানুষকে তার চোখটা ফিরিয়ে দেবার জন্য একমাত্র পথ হচ্ছে আরেকটা মানুষের চোখের কর্নিয়া। প্রশ্ন হচ্ছে এই কর্নিয়াটা তাহলে আপনি পাবেন কোথায়? এখনো পর্যন্ত আমাদের দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে শুধুমাত্র কর্নিয়া পাওয়ার জন্য। কর্নিয়াটা যদি পায়, হসপিটালে লাইন লিস্ট হয়ে রয়েছে, সেই কর্নিয়াটা পেলে পরের দিন তার চোখে লাগানো হবে এবং লাগানো হলে তার মাত্র 2 দিনের মাথায় সেই মানুষটা কিন্তু দেখতে পাবে। কিন্তু আমাদের দেশে কোনো মানুষের অনুমতি ছাড়া চোখের কর্নিয়া নেবার কোনো উপায় নেই। একটা জীবিত মানুষ করতে পারে, কিন্তু চোখ দান কিন্তু কোনো জীবিত মানুষ করতে পারে না। চোখটা মৃত্যুর পরেই নেওয়া হয়। স্বাভাবিক কারণেই আমাদের চোখ দান করার মানসিকতা গড়ে তুলতে হবে। যে একটা মানুষ মারা যাবার পরে হসপিটালে যখন থাকবে বা বাড়িতে থাকবে, একটু খবর দেওয়া
এবং বাড়ির লোক একত্রিত হয়ে একটা সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া যে এই দেহটাকে হয় পুড়িয়ে দেওয়া হবে নইলে কবর দেওয়া হবে। আঙ্গুলের আংটিগুলো খুলে রাখা হয়, হাতের চুড়ি খুলে রাখা হয়, শরীরে পেসমেকার বসানো থাকলেও খুলে রাখা হয়, কিন্তু চোখের কর্নিয়াটা যদি পুরো চোখ নেওয়া হয় না, শুধুমাত্র কর্নিয়াটা নেওয়া হয়, একটা পাতলা মাছের আঁশের মতো। দুটো কর্নিয়া যদি দুটো চোখ থেকে নিয়ে নেওয়া হয়, সেটা দিয়ে কয়েকজন মানুষের অন্ধত্ব নিবারণের একটা সুযোগ হয়। আমার বাড়িতে যদি আমি বলি, আমার পরিবারে মৃত্যুর 4-5 ঘন্টার মধ্যে যখন কর্নিয়াগুলো দান করা হলো এবং তার দুদিনের মাথায় আবার খবর আসে, একটা সার্টিফিকেট আসে যে আপনার বাবার বা যার চোখের কর্নিয়াটা দেওয়া হয়েছে, সেই দিয়ে দুজন ব্যক্তি তাদের অন্ধত্ব তাদের নিবারণ হয়েছে, আপনাদের ধন্যবাদ বলে একটা সার্টিফিকেট পাঠায়। এই চোখটা দান করার মানসিকতা গড়ে তুলতে হবে। এই সময়কালে আমি যদি এই দিকের কথা বলি, তেহট্ট বেতাইয়ের কয়েকজন চক্ষুদান করেছিলেন, আমাদের তালিকা দেখলে জানা যাবে, কিন্তু খুব সংখ্যাটা কম। এখনো পর্যন্ত চক্ষুদানের ঘটনাটা মূলত শহরাঞ্চলে সীমাবদ্ধ, গ্রামাঞ্চলে খুব বেশি নজির নেই। আমাদের জেলায় এর কাজটা করে রাখি পত্রিকা, তার সঙ্গে লাল যুক্ত আছে, ওরা হাতে কলমে চোখ তোলে, চোখ তো তোলে না, চোখের কর্নিয়াটা তোলে। কোনো হসপিটালে যদি মারা যায় সেখানেই বলতে হবে ডাক্তারবাবুদের, ওরা খুব দ্রুততার সঙ্গে কর্নিয়াটা কালেকশন করে নেয়, তাতে চোখের বাইরে থেকে কোনো বিকৃতি হয়। এটা গেল চোখের দিকটা। আরেকটা হচ্ছে মরণোত্তর দেহদান। আমরা এখানে এমন কেউ নেই যিনি হসপিটালে চিকিৎসা করতে যাই না বা ডাক্তারের কাছে যাই না। আপনারা জেনে অবাক হবেন, একজন এমবিবিএস ডাক্তারকে তার চিকিৎসা বিদ্যা শেখার জন্য অন্তত 8টা ডেড বডি পরীক্ষা নিরীক্ষা করা আইন আছে, কিন্তু ডেড বডি তো পাওয়া যায় না। তাহলে সেই ডাক্তার সেই পরীক্ষা নিরীক্ষা না করে সেই ডাক্তার যদি পাস করে এবং আপনাকে দেখে, তাহলে আপনি কি করে আশা করবেন যে আপনার চিকিৎসাটা ঠিকঠাক হবে? হবে না। কিন্তু যেহেতু ডেড বডি পাওয়া যায় না, স্বাভাবিক কারণেই ডাক্তাররাও ভালো করে সেই ডেড বডির গবেষণা তারা শিখতে পারে। আমাদের দেশে সবচাইতে এই ব্যাপারে এগিয়ে আছে দক্ষিণ ভারত। আমাদের অবস্থা খুব খারাপ, আমরা পাই না। আমাদের মেডিকেল কলেজগুলোতে ডেড বডি নেই। একটা যদি ডেড বডি পাওয়া যায়, সেটাকেই দীর্ঘদিন ধরে গবেষণা চলে, সেটাকে নিয়ে। মৃত্যুর পরে সেই ডেড বডিগুলো প্রয়োজন হয় চিকিৎসা বিদ্যা, কিন্তু পাওয়া যায় না। মুষ্টিমেয় কিছু মানুষ মরণোত্তর দেহদান করে এবং সেই দেহ মেডিকেল কলেজগুলোতে থাকে। তার মধ্যে যে যে জিনিসগুলো ভালো, কিডনি সহ 7-8টা জিনিস ভালো থাকে মানুষের দেহে মৃত্যুর পরে, সেইগুলো অন্য কোনো মানুষের দেহে স্থাপন করা হয়। আর বাকি যে দেহটা থাকে সেটাকে মেডিকেল কলেজের স্টুডেন্টরা সেগুলো নিয়ে গবেষণা করেন দিনের পর দিন। তার ভিত্তিতেই একজন ভালো চিকিৎসক তৈরি হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই শিক্ষকই যিনি ডাক্তার হবেন, সেই ডাক্তারই হয়তো আর ভবিষ্যতে নিজে বা তার পরিবারে কাউকে দেহদান করাবেন। আমাদের পরিবারে দেহদান হয়েছে, আমার বাবার ক্ষেত্রেও হয়েছে, দেখছি। এবং এই কাজে যুক্ত থাকার কারণে আমার বাবার মৃত্যুর বহুদিন পরেও আবার আমার বাবার মৃত্যুদেহটা আমি দেখতে পেরেছি, যদিও সকলে পায় না, এটা দেখার সুযোগটা সবার থাকে না। আমি তো মনে করি আমার বাবার যে চোখ দুটো যে মানুষগুলোর কাজে লেগেছে, তার মধ্যে দিয়ে আমার বাবা এখনো আমাদের সমাজকে দেখতে পায়। আমার বাবার শরীরের যে পার্টস গুলো অন্য মানুষের দেহে স্থাপন করা হয়েছে, আরো যে মানুষগুলো বেঁচে আছে, আমি তো মনে করি আমার বাবা মরেনি। তার দেহটা এখনো রথতলা সাগর দত্ত মেডিকেল কলেজে রয়েছে, তার চোখ দুটো অন্য মানুষের শরীরে রয়েছে, তার শরীরের অনেকগুলো পার্টস বিভিন্ন মানুষের কাছে রয়েছে, কোনো সমস্যা হয়নি। ফলে একটু উন্নত চিন্তা ভাবনার মানুষরা এগিয়ে আসুন, নিজেদের পরিবারে চক্ষু দান করার মানসিকতা তৈরি করুন
এবং সম্ভব হলে দেহ দান করার মানসিকতাও অর্জন করার চেষ্টা করতে হবে। ঠিক কি পদ্ধতিতে এই কাজটা হয়, লাল এখানে উপস্থিত আছে, ও একটু বলবে, খুব কঠিন কিছু না, সংক্ষেপে বিষয়টা একটু পদ্ধতিটা বলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি একজন এই পরিবারের একজন প্রিয় মানুষ, তিনি পরলোক গমন করেছেন, অর্থাৎ মৃত হয়েছে। আমরা প্রকৃতিকে নিয়ম অনুসারে একটা গাছ, পিঁপড়ে, প্রাণী যে হোক না কেন তাকে একসময় মরতে হবে, এটা নিশ্চিত। তো সেই হিসাবে একজন প্রিয়জন মারা গিয়েছেন, এক দুঃখের বিষয়। সেটা কদিন সাময়িক, কারণ প্রত্যেকটা পরিবার বা প্রত্যেকের প্রিয়জনদের একসময় না একসময় হারাতেই হবে, এটা নিশ্চিত। তো সেই পরিবারের আমাদের আহ্বান করেছেন, আমরা এসেছি, এর জন্য অনেক ধন্যবাদ। এখানে যিনি মারা গিয়েছেন ওনাকে বা আদার্স অন্যান্য যে মানুষজন যারা মারা যান, আমরা একটা প্রথায় বিশ্বাসী, ধর্মীয় প্রথা। সেটা কি জিনিস? সে মারা গেল, তাকে নিজে পুড়িয়ে ফেললাম বা তাকে কবর দিলাম, বা বিভিন্ন ধর্মের আরো অন্যান্য ধর্মের কিছু আছে, চিল শকুনকে দিয়ে খাইয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো রয়েছে তাদের সে ধর্মীয় প্রথা অনুষ্ঠান। তাহলে কি হচ্ছে, মারা গেল তাকে সেটা করছি, তাকে তো ঘরে কেউ রাখছে না। তার শরীরে যদি কোনো অলংকার থাকে, সোনার বা অন্যান্য যে অলংকারগুলো, সেগুলো আমরা খুলে নিচ্ছি। তাহলে সব থেকে মূল্যবান জিনিস যেগুলো রয়েছে সেগুলো এখনো কোনো কলকারখানায় তৈরি হয় না। এবং আমাদের প্রায় প্রত্যেকটা গ্রামে একজন দুজন করে আছে, কারোর হার্ট ব্লক হয়েছে, তার পেসমেকার লাগানো হচ্ছে, পেসমেকারটা তৈরি হয়ে যায়, কিন্তু হার্টটা তৈরি হচ্ছে না, কিডনি তৈরি হয়নি, চোখ তৈরি হয়নি, আমাদের যে শরীরের যে চামড়া সেটাও তৈরি হয় না কোনো কলকারখানায়। সেগুলো আমাদের লিভার বা আরো অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে। একটা মানুষ মারা গেলে তার একটা নির্দিষ্ট সময়ে, যেমন চোখের বলতে অর্থাৎ কর্নিয়া যেটা, সেটা হচ্ছে 6 ঘন্টা, মারা যাওয়ার পর 6 ঘন্টার মধ্যে সেটাকে তুলে যে কেমিক্যাল আছে, এক ধরনের কেমিক্যাল মধ্যে রাখলে পরে সেটাকে 10 দিন 15 দিন বা 1 মাস পরে সেটা ব্যবহার করা যায়। ঠিক একই রকম ভাবে আমাদের যে স্কিন অর্থাৎ যে চামড়া যেটা রয়েছে, এই চামড়াটা প্রায় 1 মাস, মৃত্যুর 1 মাস পর পর্যন্ত জীবিত থাকে। এই সকল পদ্ধতি, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যেগুলো রাখা হয়, কিডনি, লিভার সবগুলোই আছে। ঠিক এইখানে আমরা চাই আধুনিক, এই যে ব্যক্তি মারা গিয়েছেন বা এরকম যেগুলো আমাদের আশেপাশে অনেকে মারা, কিভাবে মারা গেছে, কিডনি ফেলিওর, কিভাবে মারা গিয়েছে, ওর চোখে না ক্যান্সার হয়েছিল, তারপরে এইভাবে মারা গেছে, বিভিন্ন বিষয়গুলো রয়েছে, চোখে দেখতে পায় না। তাহলে এইগুলোকে, একটা শরীর, একজন তো মারা যাচ্ছে, তার শরীর থেকে সেই জিনিসগুলো নিয়ে যদি আমি যারা এই সমস্যার রয়েছে তাদেরকে যদি লাগিয়ে দিই, তাহলে সেও সুস্থ হয়, বাঁচুন। এবং এটা হচ্ছে আমাদের ভারত সরকারের অনুমোদনপ্রাপ্ত, যেটা হচ্ছে ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন, অর্থাৎ ভারতীয় অঙ্গ প্রতিস্থাপন যে সংস্থা, সেই সংস্থার পক্ষ থেকে আসা এবং ভারতের সংবিধানের আইন অনুমোদিত। এগুলো সরকারিভাবে হচ্ছে, এখনো সরকারি হসপিটালে এগুলো হয়। অনেকে দেখবেন কিডনি ট্রান্সফার হয়, সরকারি হসপিটাল ছাড়া হয় না, এবং সরকারি কিছু কিছু মেডিকেল কলেজকে অনুমোদন প্রাপ্ত সেগুলো থেকেই হয়। কর্নিয়া, আমরা সাধারণত যেটা করি, কর্নিয়া আমার যে প্রশিক্ষণ হয়েছে কর্নিয়া, তো আমার কর্নিয়ার সংগ্রহে যে প্রশিক্ষণ সেটা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ। সে প্রশিক্ষণের সময়
ওখানে ডাক্তারবাবুরা আমাদের সঙ্গে করে দেখিয়েছে কাদের কাজ কিভাবে প্রতিস্থাপন করা হয়েছে, কাদের চাহিদা রয়েছে, কাদের সমস্যা ছিল সব দেখাচ্ছিলেন। তো ওর ভিতর থেকে সব থেকে কি বলবো আনন্দের না দুঃখের সেটাই বুঝতে পারলাম না, যে একটা বাচ্চা বড় বুড়ো তারা বলছে ও ডাক্তারবাবু আমারটা কবে দেবেন, ও ডাক্তারবাবু আমারটা কবে দেবেন, ও ডাক্তারবাবু আজকে সূর্য উঠেছে, ও ডাক্তারবাবু আপনি কি রঙের জামা পরে এসছেন, এটা বলেন না। এই যে হাহাকার, আমরা সেই হাহাকারের দিকে না তাকিয়ে আমার একটা প্রিয় জনুষ মারা গেলে তাকে আমরা পুড়িয়ে দিলাম বা খবর দিলাম বা করলাম, কিন্তু তার যে কর্নিয়াটা একটা ছোট্ট মাছের আঁশ যেটুকু আমাদের কালো যে অংশ আছে চোখের এইটুকু তুলতে সময় লাগে, দুটো চোখের সংগ্রহ করতে 15 মিনিট সময় লাগে, 15 মিনিট এর বেশি না, এবং চোখ কোনো বিকৃত হয় না, কোনো কিচ্ছু না। আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত চাহিদা হয় প্রায় 12,000 বছরে প্রায় দরকার 12,000 কর্নিয়া। সেখানে পশ্চিমবঙ্গে সংগ্রহ হয় এই 2200 মতো সংগ্রহ হয়, অর্থাৎ এখনো প্রায় 10,000 ঘাটতি থাকে। অথচ আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেক বছরে গড়ে মানুষ মারা যায় প্রায় 40,000-এর উপরে, 40,000 প্লাস মানুষ মারা যায়। তাহলে যদি আমরা সচেতন হই তাহলে আমার সেই 12,000 কর্নিয়া প্রয়োজন, সেই 12,000 মানুষ কিন্তু অসময় দেখতে পাবে এবং অতিরিক্ত যে কর্নিয়া সংগ্রহ হবে সেগুলোও আমরা অন্যদেরও দেখাতে সাহায্য করতে পারবো, অন্যান্য রাজ্যে বা ভারতবর্ষে আরো অন্য দেশে। যে সব থেকে কর্নিয়া সাপ্লাই সারা বিশ্বের সব থেকে সংগ্রহ বেশি করে সেটা হচ্ছে শ্রীলঙ্কা। অন্যান্য দেশেও কর্নিয়া তার নিজের চাহিদা মিটানোর পরে অন্য দেশেও তারা সাপ্লাই করে, অর্থাৎ দেয়। আসুন আমরা এগিয়ে আসি, মানুষ যেহেতু হয়ে জন্মগ্রহণ করছে অর্থাৎ মানুষের পাশে দাঁড়াই। এক সময় এই যে আমাদের সিনিয়র দাদা বলছিলেন যে রক্ত প্রয়োজন হলে আগে পেতাম না, কিন্তু এখন সেটা পাই। ঠিক এটাও তো আমাদের প্রয়োজনীয় জিনিস। আমার ওই হসপিটালে যাওয়ার পরে তখন দেখলাম একটা পরিপূর্ণ যে গর্ভে থেকে অন্তত সেটা একরকম, আর দেখতে দেখতে হঠাৎ করে সে চোখে না দেখা, সে যে কি বেদনা, একটা প্রিয়জনের মারা গেলেও অত বেদনা পায় না। আসুন আমরা এগিয়ে আসি, এখানে কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আপনি সরাসরি ভারত সরকার আপনাকে একটা সার্টিফিকেট দেবে, এই আমাদের এই যে অর্গান আর টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন ভারত সরকারের, এখান থেকে আমরা যদি অঙ্গীকার করি তাহলে ভারত সরকার একটা সার্টিফিকেট দেবে। এবং এখানে এই অঙ্গীকারটা জীবিত মানুষ করে, কিন্তু যখন সংগ্রহ করা হবে তখন তো মৃত, সে জীবিত নয়, মৃত ছাড়া সংগ্রহ করা যাবে না, ভারতের আইনেই রয়েছে। তো আসুন, অঙ্গীকার করলেই যে তার সঙ্গে সঙ্গে নিয়ে যাবে তা নয়, মৃত্যুর পরে তাদেরকে খবর দেবে, খবর দেওয়ার পরে তারা আসবে। আমাদের কোনো প্রিয়জন মারা গেলে পরে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তার দাহ বা কবর বা কোনো কিছু করি না, তার একটা দীর্ঘ সময় ধরে তাকে বাড়িতে রাখা হয়, তারপরে তার পরবর্তী সেই যে কাজগুলো করা হয়। কিন্তু সেই সময়ের মধ্যে শুধু কর্নিয়াটা যদি আমরা সংগ্রহ করি 15 মিনিট সময় লাগবে, এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো আমরা মেডিকেল কলেজ যোগাযোগ করে সেগুলো আমরা দিতে পারি। যেটা আমরা সবারই আমাদের ইচ্ছা, আমরা চাই আমাদের ছেলে মেয়ে বড় নাম করা চিকিৎসক হবে। এই যে দাদা যেটা বলছিলেন, একজন MBBS পাস করতে গেলে তাকে কম করে 8 থেকে 10টা বডি তাকে ব্যবচ্ছেদ করে তার সেই পরীক্ষা নিরীক্ষা করতে হয়, কিন্তু সেগুলো পায় না। তার বলছে যে তাহলে অনেক তো বেওয়ারেস থাকে বা অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়, সেগুলো কি বলে না, সেগুলো ওরা নিতে পারে না, কারণ আইনেই রয়েছে, ওগুলো পারবে না। ওগুলো হচ্ছে পুলিশের মধ্যে কেসের মধ্যে পড়বে, ওইগুলো মামলার মধ্যে ওগুলো যাবে না। যেগুলো হচ্ছে স্বেচ্ছায় তারা দান করছে সেই দেহগুলোকে তারা চিকিৎসার কাজে ব্যবহার করবে।
আমরা এগিয়ে আসি। করেছিলাম মরণোত্তর চক্ষু বা দেহকে দান করতে চান, সেটা তাকে করে যেতে হবে জীবিত অবস্থায়।